পৃথিবীর বৃহত্তম ডেমোক্রেসি ভারতবর্ষ। 28টি স্টেটস, 8টি ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল, 968 মিলিয়ন ভোটার্স। সমস্ত ইউরোপের কম্বাইন্ড পপুলেশনের থেকেও বেশি এই সংখ্যা। সেই ভারতবর্ষে সদ্য লোকসভা ইলেকশন হয়ে গেল, তার রেজাল্টও বেরোলো, সরকারও গঠন হলো। সুদীর্ঘ 75 বছরের ওপর ভারতবর্ষ সফলভাবে এই ডেমোক্রেসিকে রান করাচ্ছে। ভারতীয় হিসাবে এই জন্য আমরা গর্ব অনুভব করাই উচিত। ভারতের গণতন্ত্র কতখানি জাগ্রত দেখুন ভিউয়ার। প্রতিটি ভোট এবং প্রত্যেকের ভোট এখানে কত গুরুত্বপূর্ণ তার কয়েকটি অসাধারণ চিত্র আপনাদের দেখাই। ফ্রেন্ড, আপনি পিলো পাটিয়ার নাম শুনেছেন? হয়তো শোনেননি। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত একটি দুর্গম জায়গা। এখানে মাত্র 9 জন ভোটারের জন্য প্রত্যেক ইলেকশনে একটি পোলিং স্টেশন সেট আপ করা হয়। কিভাবে? দেখুন, আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ইলেকশন অফিসিয়ালদের প্রথমে জাহাজে যাত্রা শুরু হয়, তারপর স্পিডবোটে, তারপর ছোট্ট ডিঙিতে, তারপর শেষ পর্যন্ত ফডি অর্থাৎ ওই ট্র্যাডিশনাল নৌকো যেগুলি স্থানীয় উপজাতিরা ব্যবহার করে, তাতে চেপে পৌঁছতে হয় ম্যানগ্রোভের কুমির ও সর্প সংকুল বিপজ্জনক খাঁড়ি অতিক্রম করে। এবং এটি 24 ঘন্টার দীর্ঘ এক জার্নি। ভোটিং মেশিনগুলি ওয়াটারপ্রুফ বক্সে নিয়ে পোর্টারদের সাহায্যে তারা এই দীর্ঘ বিপদ সংকুল পথ পেরিয়ে যান মাত্র 9টি উপজাতীয় ভোট গ্রহণের জন্য। আরও দেখুন, গির অরণ্যের তথা গির ন্যাশনাল পার্কের 70 কিলোমিটার ভেতরে গভীর অরণ্যে একটি পোলিং বুথ সেট আপ করা হয় কেবলমাত্র একজন হিন্দু পুরোহিতের ভোট গ্রহণের জন্য। তিনি সেখানে একাই থাকেন, সিংহ পরিবৃত হয়ে জঙ্গলের মধ্যে। এছাড়া সমস্ত দিন হাইকিং করে অরুণাচল প্রদেশের মালোগামে পৌঁছন পোলিং অফিসাররা। সেখানে একটি বুথ সেট আপ করা হয় মাত্র একজন মহিলার ভোট গ্রহণের জন্য। সমুদ্রের দ্বীপ অঞ্চলের খাঁড়ি থেকে এবার আমরা পৌঁছে যাই হিমাচল প্রদেশের 15,256 ফুট উচ্চতায়, যেখানে সেট আপ করা হয় বিশ্বের সবথেকে উঁচু পোলিং বুথ। প্রত্যেক ভোটারকে তার স্থায়ী ঠিকানা থেকে 2 কিলোমিটারের মধ্যে পোলিং বুথ প্রোভাইড করা হয় দেশ জুড়ে। বুঝতেই পারছেন বন্ধু, প্রতিটি ভোটারের মতামত এই গণতন্ত্রে কি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এটা দেখে আপনার আমার মতো নাগরিকদের গর্ব বোধ হয় বইকি, হওয়ারই তো কথা। কিন্তু এখানে বেশ কিছু প্রশ্নও আছে প্রদীপের তলায় জড়ো হওয়া বেশ কিছু অন্ধকার। এই নির্বাচনের জন্য যে বিপুল পরিমাণ খরচ করা হয় তা আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আশ্চর্যজনক তো বটেই। এমনকি আমাদের এই লোকসভার নির্বাচনী খরচ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশের বিগত লোকসভা নির্বাচনের খরচকেও অনেকখানি পিছনে ফেলে দিয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 1.35 লাখ ক্রোড় টাকা খরচ হয়েছে 2024 সালের এই লোকসভা নির্বাচনে, যেখানে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা 1.2 লাখ ক্রোড় টাকা খরচ করেছে তাদের লাস্ট ইলেকশনে। অর্থাৎ ইলেকশনের খরচে আমরা তাদের টেক্কা দিয়েছি, কিন্তু অন্যান্য সমস্ত উন্নয়নমূলক ক্ষেত্রে তাদের বাজেট বরাদ্দ আর আমাদের দেশের বাজেট বরাদ্দ তো তুলনাতেই আসে না। তাহলে এই অতিরিক্ত খরচ তো আমাদের জন্য মোটেই গৌরবের কথা নয়। ফ্রেন্ডস, আমার মতো আপনার মনে নিশ্চয়ই অনেকগুলি প্রশ্ন উঁকি দিচ্ছে। আসুন সেগুলি নিয়ে একটু আলোচনা করা যাক। বন্ধু, বিগত বছরে অর্থাৎ 2023-24 সালে শিক্ষাক্ষেত্রে আমাদের বাজেট বরাদ্দ কত ছিল জানেন কি? 1.12 লাখ ক্রোড়, অর্থাৎ নির্বাচনের খরচের থেকে অনেকটাই কম। তাহলে কি আমরা ধরে নেব যে শিক্ষার চেয়ে ভোট বেশি গুরুত্বপূর্ণ এ দেশে? যথাযথ দায়িত্বশীল ও বুদ্ধিমান ভোটার হওয়ার জন্য সুশিক্ষার গুরুত্ব কি তাহলে এক প্রকার অস্বীকার করাই হলো না? নাকি মানুষের শিক্ষায় ঘাটতি থাকলে জনপ্রতিনিধিদের একটা অংশের অন্তত সুবিধা হয়? এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি আমাদের মনে এই প্রশ্ন উদয় হয়, সেটা কি খুব অসঙ্গত হবে? ভিউয়ার, আপনার মতামত কমেন্ট করে জানান, তবে তো ইন্টারাক্ট করতে সুবিধা হবে। লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখার জন্য। অতীতে বহিঃশত্রুর আক্রমণে ভারতীয় সভ্যতার যখন সংকটকাল চলছিল, তখন নবাব আমির ওমরাহদের আমলেও ভারতে গুরুকুল শিক্ষার মাধ্যমে জনশিক্ষার ব্যবস্থা ছিল। এবং বিশেষ উল্লেখ্য যে সেই সময়েও গুরুকুলে মহিলা শিক্ষার্থীরাও ভর্তি হতেন এবং বিদ্যার্জন করতেন। শিক্ষা তখনও পর্যন্ত ছিল, পয়েন্ট টু বি নোটেড, শিক্ষা তখনও পর্যন্ত ছিল নিঃশুল্ক। শিক্ষার ব্যয়ভার বহন করতেন প্রশাসক ও সম্পন্ন ব্যক্তিরা সম্পূর্ণ স্বেচ্ছায়। ইউরোপীয়রা যখন প্রথম এদেশে পদার্পণ করে, তখন তারা দেখে অবাক হয়ে গিয়েছিল যে ভারতে লিটারেসি রেট
100%। আর এই লিটারেসি শুধুমাত্রই লিটারেসি ছিল না, ভাস্কো ডা গামা ভারত সম্বন্ধে উল্লেখ করেছেন যে সাধারণের থেকে সাধারণ ভারতীয় লাইফ থ্রেটনিং কন্ডিশনেও মিথ্যা বলতে চাইতো না। গ্রিক ঐতিহাসিক মেগাস্থেনিসের বিবরণেও বলা হয়েছে ভারতীয়রা অত্যন্ত ন্যায়পরায়ণ। সেই ভারতীয়রা পরিস্থিতির শিকার হয়ে তাদের চরিত্রই হারিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে তো আমির ওমরাহরাই নেগলেক্ট করতে শুরু করেছিল। এবার ধূর্ত ব্রিটিশরা ভারতবর্ষকে কঙ্কার করার পরেই ডিসাইড করে যে ভারতীয়দের সামাজিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিকভাবে ধ্বংস করে দিতে হবে। অর্থনৈতিকভাবে ভারতকে শোষণ করার সাথে সাথে ভারতীয় জনসমাজের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে আঘাত করে। ব্রিটিশরা প্রথমত নিঃশুল্ক শিক্ষা ব্যবস্থা তুলে দেয় এবং শিক্ষাকে কেবলমাত্র উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের জন্য নির্ধারিত করে এবং পরিষ্কার জানিয়ে দেয় যে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ব্যক্তিরা ফানেলিং সিস্টেমে যেটুকু শিক্ষা পাবে তাই তাদের জন্য বরাদ্দ। গাছের নিচের দিকের পাতাগুলিকে যেমন গাছের ওপরের পাতাগুলি থেকে চুইয়ে পড়া জলেই তৃপ্ত থাকতে হয়, শিক্ষাকে সেইভাবেই ভারতে প্রচলিত করা হলো। আর উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের জন্য যে শিক্ষা প্রচলন করা হলো তা হলো সমস্ত রকম স্বকীয়তা বর্জিত কেরানি তৈরির ব্যবস্থা। প্রাণপণ প্রয়াসে আমাদের জাতীয় গৌরবকে সেই শিক্ষার মাধ্যমে ধূলিসাৎ করা হতে লাগলো, ডিস্টর্টেড হিস্ট্রি এবং ডিস্টর্টেড ইনফরমেশন পরিবেশন করে। দুর্ভাগ্যের বিষয় এই যে আজও পর্যন্ত আমরা সেই ডিস্টর্টেড শিক্ষার কার্যক্রম থেকে খুব বেশি দূর এগোতে পেরেছি বলে মনে হয় না। শিক্ষা ব্যবস্থায় অনেক বেশি আর্থিক বরাদ্দ দরকার অনেক বেশি মনোযোগ, কারণ কে না জানে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর দুর্বল মেরুদণ্ড বিশিষ্ট জাতির গণতান্ত্রিক ব্যবস্থা সবল হওয়া কি যথেষ্ট কঠিন নয়? এবার আসি পরিবেশ, বন ও আবহাওয়া পরিবর্তন দপ্তরের কথায়। 2023-24-এ 3079 কোটি টাকা এই দপ্তরের জন্য বরাদ্দ হয়। 2022-23-এর বরাদ্দের তুলনায় যা 24% বেশি। এখানে একটা তুল্যমূল্য বিচার না করলে ভুল হবে। সেটা হলো গত 2019 সালের লোকসভা ইলেকশনে ভোটার প্রতি ইলেকশনের খরচ ছিল 700 টাকা। সেই তুলনায় 2024-এ ভোটার প্রতি ইলেকশনের খরচ 1400 টাকা, অর্থাৎ পুরো দ্বিগুণ বৃদ্ধি হয়েছে খরচে। কিন্তু শিক্ষা, বন ও পরিবেশ সহ অন্যান্য সব ক্ষেত্রে এই পরিমাণ বরাদ্দ বৃদ্ধি কি আমরা কল্পনা করতেও পারি? সম্ভবত না। তো বন্ধু, বরাদ্দের পরিমাণকে যদি আমরা গুরুত্বের ইন্ডিকেটর বলে ধরি, তো ভোটিং প্রসেসের সামনে বন, পরিবেশ, আবহাওয়া পরিবর্তন যা কিনা আমাদের জীবন মরণের সাথে সরাসরি জড়িত, তার গুরুত্ব কি তাহলে নগণ্য? আসুন পরের পয়েন্টে, হেলথ কেয়ার বাজেট 2024-এর দিকে নজর রাখি। হেলথ কেয়ার অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের বরাদ্দ 2024-25-এ 90,658 ক্রোড়। তো এই বছরের স্বাস্থ্য বরাদ্দ এই ভোটের ব্যয়ের তুলনায় অনেকটাই কম। তাহলে স্বাস্থ্য না ভোট, কার পাল্লা ভারী? প্রশ্ন তোলা স্বাভাবিক। দেশে আদানি, আম্বানি, টাটা, বিড়লা, জিন্দাল আর কটি থাকে? আর সেই সব কোম্পানি এই দেশের 150 কোটি জনসংখ্যার কত শতাংশকে এমপ্লয় করার ক্ষমতা রাখে? আর সরকারি চাকরি সে আর কটি হয়? আবার সে ব্যবস্থার মধ্যেও যে অজস্র ঘোটালা আছে সে কি আর আপনাদের জানতে বাকি আছে বন্ধু? এই দেশের অধিকাংশ মানুষের জীবন ধারণের মূল ভিত্তি হলো মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তাই নয় কি? উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি অশিক্ষিত নিম্নবিত্ত জনগণেরও দিন গুজরানের ভরসা তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সেক্টরটাই। তাহলে দেখি এই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য গত বছরের বরাদ্দ কত? 22,137 ক্রোড়। তুলনাটা আপনারা নিজেরাই করুন বন্ধু। ভোট বাক্স ভরানোটা কি মানুষের পেট বাক্স ভরানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? রেসপেক্টিভ ক্ষেত্রে বরাদ্দ অর্থের তুলনা তো তাই বলছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাই। তালিকায় আরও দু একটি দপ্তরের কথা উল্লেখ না করলেই নয়। মিনিস্ট্রি অব ল অ্যান্ড জাস্টিস, এর জন্য গত আর্থিক বছরের বরাদ্দ 6,461 ক্রোড়। বিচার ব্যবস্থার প্রতি আরও অনেক বেশি মনোযোগী হওয়া তো এমনিতেই এদেশের প্রয়োজন। 150 কোটি জনগণকে জাস্টিস দেওয়ার ব্যবস্থায় সরকারের গুরুত্ববোধ কতটুকু তা আমরা জানি। তার জন্য বরাদ্দ অর্থে আর ভোটের জন্য বরাদ্দ অর্থের পরিমাণের তুলনা আপনারা নিজেরাই করে নিন ফ্রেন্ড। আর অবশ্য উল্লেখ্য, মিনিস্ট্রি অব ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এই দপ্তরের বরাদ্দ 3,442 ক্রোড়। এদেশে এই বরাদ্দ অর্থের মধ্যেও তো আবার ঘোটালার কোনো শেষ নেই বন্ধু। ফিলহালের ভারতীয় রেসলারদের ব্রিজভূষণের এগেইনস্টে আন্দোলনের কথা আপনারা নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যাননি। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার প্রতিবাদে ব্যাপক আন্দোলনকে কোনো প্রপার গুরুত্ব তো দেওয়াই হয়নি,
আর এই সব রেসলাররা যারা আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন বারবার, তাদেরকে ক্রিমিনালের মতো ট্রিট করে অভিযুক্তকে নির্লজ্জভাবে প্রোটেকশন দেওয়া হয়েছিল। তাহলে শুধুমাত্র ভোটের গুরুত্ব দিয়েই আমাদের গণতান্ত্রিক অধিকারের উচ্চতা সুরক্ষিত, এ কথা অবশ্যই বলা যায় না। যাতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায় ও শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি ব্যাপার সুরক্ষিত ও সুস্থভাবে চলে, জনগণ একটা লেভেল প্লেইং গ্রাউন্ড পায়, তার জন্যই এই ভোট ব্যবস্থা। তো এখানে দেখা যাচ্ছে ভোটিংয়ের গুরুত্ব স্বচ্ছ ও দক্ষ প্রশাসনের গুরুত্বের থেকে অনেক বেশি, অর্থাৎ উপলক্ষ্য লক্ষ্যবস্তুকে ছাড়িয়ে গেছে। কাজেই প্রথমত ভোটের খরচ কমানোর প্রক্রিয়া খোঁজা দরকার। তার জন্য ক্ষমতাসীন দলগুলোর জন্য তাদের 5 ইয়ার্স টেনিওরে কৃত কর্মের রিপোর্ট কার্ড ইলেকশন কমিশনে জমা দেওয়া বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া বা পাবলিকলি প্রকাশ করার নিয়ম করা যেতে পারে, এবং সেই বিষয়ে টিভিতে বিতর্ক বাধ্যতামূলক করা যেতে পারে, বা আরও কোনো ইনোভেটিভ ওয়ে খোঁজা যেতে পারে। মোট কথা, গাদা গাদা সাদা কালো টাকা সর্বস্তরে উড়িয়ে ভোটের প্রচার করার বিকল্প পন্থা খুঁজতে হবে। মেইন খরচটা তো ওইখান থেকেই হয়, আর রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারে সে বিষয়ে কোনো প্রকার বিধিনিষেধ তো নেই। শুধু তাই নয়, গণতন্ত্রকে শুধু ভোটদানের এক্সারসাইজে সীমাবদ্ধ রেখে উল্লসিত হওয়ার কোনো জায়গা নেই। আরও উদাহরণ দিয়ে বলি, আদিবাসী কল্যাণ দপ্তর আছে, তার বাজেট বরাদ্দও আছে, কিন্তু আদিবাসীদের প্রকৃত কল্যাণ কতটুকু হচ্ছে? মধ্যপ্রদেশে আদিবাসীদের তুমুল প্রোটেস্টকে বুড়ো আঙুল দেখিয়ে হাঁসদেও জঙ্গল কেটে উড়িয়ে আদিবাসীদের জঙ্গলের অধিকারকে অস্বীকার করা হলো নাকি? সমাজ কল্যাণকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূত্রে 400-র ওপর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। ছোট ছোট ব্যবসায়ীদের দোকানপাট তুলে দিয়ে শহরকে আন্তর্জাতিক বানানো হলো। রাস্তার নিরীহ পথপশুদের জালবন্দি করে কোথায় চালান করে দেওয়া হলো কেই বা জানে। এসব কাজের মধ্যে কোনটা গণতান্ত্রিক এবং কতটা গণতান্ত্রিক? হ্যাঁ, তবে সান্ত্বনা এইটুকুই যে প্রভু রামচন্দ্রের কৃপায় মানুষ ভোট বাক্সে জবাব দিয়েছে, কিন্তু এইটুকুই কি যথেষ্ট? এমন উদাহরণ আরও অসংখ্য আছে, আপনারা নিজেরাও জানেন ভিউয়ার। আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রকৃত উন্নত পর্যায়ে নিয়ে যেতে গেলে সবচেয়ে প্রথমে শিক্ষা ব্যবস্থাকে প্রকৃত উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে। যে ব্যবস্থায় শুধু পেনাল কোডস আর টাকা রোজগার শিখিয়েই ছেড়ে দেওয়া হবে না, শেখানো হবে মোরালস, বোঝানো হবে ন্যাশনাল ইন্টারেস্ট, বিল্ড আপ করা হবে ক্যারেক্টার। তাহলে হয়তো বাকি সমস্যাগুলোর সমাধান নিজে নিজেই হতে শুরু করবে। আমাদের ধন ধান্যে পুষ্পে ভরা, বিবিধের মাঝে মহান মিলনে সমৃদ্ধ এই অপরূপ দেশে ততদিন গণতন্ত্র নিয়ে খুব বেশি আহ্লাদিত না হয়ে বরং একে আরও অনেক অনেক উন্নত করার কঠিন টাস্ক আমাদের সবার মাথার উপরে রয়েছে। এই বিষয়েই মাথা ঘামানো দরকার। থ্যাংক ইউ।